সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক অথবা এ ইউনিটে ভর্তির জন্য আবেদন করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সম্পর্কে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে, কি কি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এই ইউনিটের সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আবেদন করার জন্য তোমার কি পরিমাণ আবেদন যোগ্যতা থাকতে হবে। তো আবেদন করতে হলে অবশ্যই তোমাকে 2023 সালে এসএসসি পরীক্ষায় অথবা 2022 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তুমি যদি 2024 সালে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এইচএসসি 2023 অথবা 2022 থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি এ ইউনিটে আবেদন করতে পারবে। আচ্ছা, এখন বলে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটটা কোন কোন অনুষদ আছে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ, সেই সাথে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অনুষদটা রয়েছে। তো এই ইউনিটে ভর্তির জন্য বা ভর্তির আবেদনের জন্য তোমাকে ন্যূনতম একটা জিপিএ থাকতে হবে। অর্থাৎ তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। সেই ক্ষেত্রে তুমি এই ইউনিটে আবেদন করতে পারবে। এরপর আমরা দেখব এই ইউনিটের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে তোমাকে ন্যূনতম কি কি শর্ত থাকতে হবে। প্রথমে দেখি মানবিক শাখায় উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 সহ টোটাল জিপিএ 7 থাকতে হবে। তারপর বাণিজ্য শাখায় উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ টোটাল জিপিএ 7.50 থাকতে হবে। এখন দেখব বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি সহ টোটাল জিপিএ 8 থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের মেরিট লিস্টে আসার পরে তোমাদের এই জিপিএটা থাকতে হবে ভর্তির ক্ষেত্রে। এবং সর্বশেষ ও লেভেলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেটা নিয়ে এখন আর আমি বিস্তারিত আলোচনা করলাম না। তোমরা যারা ও লেভেলের আছো তারা এইটা পুরোটা পড়ে নিতে পারো। তারপর আমরা দেখব এই ইউনিটের টোটাল আসন সংখ্যা। তো এই ইউনিটে ভর্তির ক্ষেত্রে টোটাল আসন সংখ্যা আছে 2019টি। সেই ক্ষেত্রে যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেবে অথবা মানবিক শাখা থেকে পরীক্ষা দেবে অথবা ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দেবে, তাদের জন্য ইউনিটের সিটগুলো কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সিট বরাদ্দ আছে, মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ আছে, এবং সর্বশেষ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ আছে। তারপর আমরা দেখব ভর্তি পরীক্ষায় জিপিএ কতটুকু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জিপিএর উপর নির্দিষ্ট পরিমাণে মার্কস থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে ব্যতিক্রম, জিপিএর উপরে কোনো মার্কস থাকছে না। অর্থাৎ তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দাও, তাহলে তোমার 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। টোটাল 80টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1.25 করে। অর্থাৎ 80টি প্রশ্নের জন্য 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। তবে প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.20 করে নম্বর কাটা যাবে। সেক্ষেত্রে 5টি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার তোমার মেইন নাম্বার অর্থাৎ মূল নাম্বার থেকে কাটা যাবে। সো পরীক্ষা দেওয়ার সময় বা বৃত্ত ভরাট করার সময় তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যেন ভুল প্রশ্নের উত্তর কম দেওয়া যায়। তারপর আমরা দেখব ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মান বন্টন। অর্থাৎ এই ইউনিটে ভর্তির ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থেকে
কী পরিমাণ প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা এখন আমরা দেখব। দেখো, এই ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টোটাল 1 ঘন্টা ভর্তি পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে টোটাল 80টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1.25 করে এবং প্রতিটি প্রশ্নের ধরন হবে বহু নির্বাচনী। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ বাংলা বিভাগে টোটাল প্রশ্ন করা হবে 28টি, অর্থাৎ 28টি প্রশ্নের টোটাল নম্বর থাকবে 35। ইংরেজি বিভাগে টোটাল প্রশ্ন করা হবে 28টি, টোটাল নম্বর থাকবে 35 এবং সাধারণ জ্ঞান থেকে 24টি প্রশ্ন করা হবে এবং টোটাল নাম্বার থাকবে 30। এই হচ্ছে টোটাল 100 নম্বরের ভর্তি পরীক্ষা। এরপর আমরা দেখব এই ইউনিটে ভর্তির জন্য তোমাদের কি কি পড়তে হবে। এইটা মূলত ফাইনাল সাজেশন না, তবে বেসিক একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটাতে। তো ফাইনাল সাজেশন আমরা অন্য কোনো একটা ভিডিওতে বা আমাদের ফুল কোর্সে দেওয়ার চেষ্টা করব। তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের গদ্য অংশ থেকে পড়তে হবে অপরিচিতা, আমার পথ, 52 দিনগুলো, রেইনকোট, নেকলেস। এই গল্পগুলোর উপরে ভালো করে ফোকাস দিতে হবে। তাছাড়াও বাকি যে গল্প বা গদ্যগুলো আছে সেগুলোর উপরে আমাদের মোটামুটি ফোকাস দিতে হবে, সেগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তারপর পদ্য অংশ থেকে ঐকতান, সাম্যবাদী, তাহারেই মনে পড়ে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, এগুলো একটু ভালো করে পড়তে হবে। বাংলা সহপাঠ থেকে লাল সালু উপন্যাস, সিরাজউদ্দৌলা নাটক, এগুলো আমাদের একটু ভালো করে দৃষ্টি দিতে হবে বা এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। এরপর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা দেখি, বাংলা দ্বিতীয় পত্র মূলত হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ, অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে বানান শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ এবং সবশেষ শব্দ, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে। এছাড়াও যে বাংলা ব্যাকরণের নিয়মগুলো আছে বা বাংলা ব্যাকরণের টপিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব ইংরেজি প্রথম পত্রের জন্য আমাদের কী কী পড়তে হবে। ইংরেজি প্রথম পত্রটা মূলত লিটারেচার টার্ম, অর্থাৎ এখান থেকে তোমাদের এসএসসি যে বোর্ড বই আছে, এসএসসি বোর্ড বইয়ের যে পেসেসগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে। সেই সাথে যে পয়েমগুলো আছে সেগুলো একটু ভালো করে ফোকাস দিতে হবে। সেই ক্ষেত্রে ইউনিটগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 12 ইউনিট। এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রথম পত্রের লিটারেচার টার্মের ক্ষেত্রে। আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মডিফায়ার, প্রনাউন্সিয়েশনস, ভোকাবুলারি, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, নেরেশন এবং নাউন, এইগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। সো এগুলোর উপর আমরা একটু বেশি ফোকাস দেব। তাছাড়াও যে টার্মগুলো আছে সেগুলোও আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে আমরা ফুল কোর্সে বিস্তারিত আলোচনা করব। তারপর সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশের তোমরা দেখতেই পাচ্ছ নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। সাধারণ জ্ঞান অংশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর পড়তে হবে, অর্থাৎ বাংলাদেশের ওভারঅল সিচুয়েশনটা আমাদের জানতে হবে। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলীর অনেক সাব ক্যাটাগরি আছে, সেগুলো আমাদের পড়তে হবে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য সময় আলোচনা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। তো সাম্প্রতিক বিষয়াবলী থেকে অনেক প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। তো সাম্প্রতিকগুলো আমাদের খুব ভালোভাবে জেনে রাখতে হবে। আমি প্রতিদিনের সাম্প্রতিক আপডেটগুলো নিয়মিত দিয়ে দেব আমাদের ফেসবুক গ্রুপে। সেই সাথে প্রতি মাস শেষে একটা পিডিএফ ফাইল আকারে সাম্প্রতিক প্রশ্নগুলো দিয়ে দেব, যাতে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই উপকারে আসে। এখন আমরা দেখব কীভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়। তো মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে এক এক বিশ্ববিদ্যালয় এক একভাবে মেধা তালিকা প্রকাশ করে থাকে। যেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় একভাবে মেধা তালিকা প্রকাশ করে থাকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একভাবে মেধা তালিকা প্রকাশ করে থাকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যভাবে মেধা তালিকা প্রকাশ করে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার ক্ষেত্রে অনেক সময় শোনা যায় শিফট বৈষম্যের কথা, অর্থাৎ 5টা ইউনিটে ভর্তি পরীক্ষা হলে বা 5টা শিফটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা মাত্র মেধা তালিকা প্রকাশ করা হয়, কিন্তু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রতি শিফটে আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে শিফট বৈষম্যের কোনো সুযোগ থাকে না, অর্থাৎ তোমার কম্পিটিশান শুধু তোমার শিফটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সাথে, অন্য কোনো শিফটের শিক্ষার্থীর সাথে তোমার কোনো কম্পিটিশান নেই। সো এটা ভালো একটা অ্যাডভান্টেজ তোমাদের জন্য। তারপর আমরা দেখব কীভাবে আবেদন করবে। সো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমাকে আবেদনটা আগে করতে হবে। আবেদন করার জন্য তোমাদের সার্কুলারে যখন ডেট দিবে আবেদনের, তখন তোমরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট admission.ru.ac.bd এই ওয়েবসাইটে ঢুকে তোমার নির্দিষ্ট পরিমাণ যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট সম্পর্কে মোটামুটি আলোচনা। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে, কমেন্ট করবে, অথবা খুব বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আমাদের ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তোমাদের সকল সমস্যা সমাধান করতে সর্বাত্মক চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।